যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের রিসার্চ করা তথ্য অনুযায়ী প্রতি ৩৯ সেকেন্ডে বিশ্বের কোনো না কোনো একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান অথবা একটি ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়, যা বিশ্বে প্রতিদিন প্রায় গড়ে ২২৪৪টি সাইবার আক্রমণ ঘটে থাকে। আর তাদের সমস্ত গোপন তথ্যগুলো হ্যাকারের হাতে চলে যায়। কি ভয়ানক ব্যাপার, তাই না? আর আজকের মুভিতেও ঠিক এমন একটি স্বনামধন্য ব্যাংক কিছু অসাধু হ্যাকারের দ্বারা সাইবার আক্রমণের শিকার হয়, আর সেই ব্যাংকের শত শত মিলিয়ন ডলার হুমকির মুখে পড়ে যায়। তবে সমস্যা যখন সামনে আসে, সেটা সমাধানেরও কোনো না কোনো পথ খোলা থাকে, যার কারণে সেই পুরো ব্যাংকটাকে সেই অসাধু হ্যাকারের কবল থেকে রক্ষা করার দায়িত্ব নেয় আরেকজন ব্রিলিয়ান্ট হ্যাকার। শুরু হয় দুই হ্যাকারের মধ্যে হাড্ডাহাড্ডি সাইবার লড়াই। শেষ পর্যন্ত কে এই সাইবার লড়াই জিতবে, এমনই হ্যাকারদের লড়াই নিয়ে আজকের দুর্দান্ত মুভিটির নাম সাইবার হাইস্ট। আর এমন দুর্দান্ত মুভিটি টেনে দেখলে আজকে আপনি অনেক কিছুই মিস করবেন। তাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন সবাই মিলে এই লড়াইয়ে অংশগ্রহণ করা যাক। মুভির শুরুতে আমরা টম নামের একজনকে দেখতে পাই, যে কম্পিউটারে কোডিং করছে। সে মূলত তার বস ফ্রাঙ্কির আদেশ মতো হংকং সিটির অনেক নামি দামি মেংসেং নামের একটি ব্যাংকের সাইবার সিস্টেম হ্যাক করার চেষ্টা করছে। মাত্র 10 মিনিটে টম ওই ব্যাংকের সকল সাইবার সিস্টেম হ্যাক করতে সফল হয়। ফলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ ডলার সে তার বস ফ্রাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে থাকে। অপরদিকে দেখা যায় স্কাই ম্যাজিক প্রো নামে একটি সাইবার সিকিউরিটি কোম্পানির সকল কর্মচারী কোনো এক সাইবার অ্যাটাক থামানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। মূলত টম যেই মেংসেং ব্যাংকে সাইবার অ্যাটাক করেছিল, তারা সবাই মিলে সেটিকেই আটকানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তারা অ্যাটাক থামাতে পারছে না। মূলত বড় বড় কোম্পানিগুলো তাদের সাইবার সিকিউরিটির দায়িত্ব বিভিন্ন সাইবার সিকিউরিটি কোম্পানিকে দিয়ে দেয়। আর ওই কোম্পানিগুলোর কাজই হলো বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ অথবা হ্যাকিংয়ের হাত থেকে তাদের ক্লায়েন্টের কোম্পানিগুলোকে রক্ষা করা। সেই জন্যই এখানের কর্মচারীরা অতি ব্যস্ত হয়ে ব্যাংকের সাইবার অ্যাটাক বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু অনেক চেষ্টার পরও তারা কোনোভাবেই টমের কোড ব্রেক করতে পারছে না। এই পর্যায়ে জানা যায় যে ফ্রাঙ্কি মূলত এই সাইবার সিকিউরিটি কোম্পানির সিনিয়র অফিসার, মানে সে নিজেই সিকিউরিটি কোম্পানির অফিসার হয়ে সিকিউরিটি রক্ষা করার নামে উল্টো তার ক্ষমতার অপব্যবহার করে তার কোম্পানির সাথে আওতাভুক্ত গ্রাহকদের সাথেই সে দীর্ঘদিন ধরে প্রতারণা করে যাচ্ছে। আর সে নিজে এই সাইবার সিকিউরিটির অফিসার হওয়ার পরেও সে টমকে দিয়ে এই অবৈধ কাজটা করাচ্ছে। কিন্তু টম এই কোম্পানিতে কাজ করে না, তাকে ফ্র্যাঙ্কি আলাদাভাবে হায়ার করেছে শুধুমাত্র তার নিজের হয়ে কাজ করার জন্য। আর এই কাজে টম ছিল অনেক অভিজ্ঞ। আর টমের এই অ্যাটাক করাটা যখন কোম্পানির অন্যান্য এক্সপার্টরা সবাই মিলেও সামাল দিতে পারছে না, ঠিক তখন জেসান নামের একজন কর্মচারী কেলভিন নামের একজনকে ফোন করে তাদের অফিসে ডাকে। আর কেলভিন হলো এই মুভির মূল চরিত্র, একই সাথে সেই দুর্দান্ত সাইবার সিকিউরিটি এক্সপার্ট। এখানে আমরা আরও জানতে পারি যে কেলভিনের একটি মেয়ে আছে, যার সদ্যই হার্ট সার্জারি হয়েছে। আর অসুস্থতার কারণে বিগত 3 বছর ধরে তার মেয়ে স্কুলে যায় না, তাই নতুন করে তার মেয়ের অ্যাডমিশনের জন্য কেলভিন স্কুলে এসেছে। ঠিক তখনই জেসানের ফোন পেয়ে সে দ্রুত অফিসে চলে আসে এই সাইবার অ্যাটাক বন্ধ করার জন্য। সকলের সাথে কথা বলে কেলভিন বুঝতে পারে যে দীর্ঘ সময় ধরে এই অ্যাটাক চলতে থাকার কারণে হ্যাকারের হাতে পুরো সার্ভারের কন্ট্রোল চলে গেছে। এখন হ্যাকার যেই সিস্টেমে সার্ভার হ্যাক করেছে, সেই একই পদ্ধতি যদি কেলভিনও ব্যবহার করে, তাতে কাজের কাজ কিছুই হবে না। তাই কেলভিন দেরি না করে তার নিজের তৈরি করা ফায়ারওয়েল এবং ফায়ারওয়েল এক্স নামের দুটো অ্যাপ সাইবার সাইটে লঞ্চ করে দেয়। এতে হ্যাক হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে যে ডলারগুলো অবৈধভাবে ট্রানজ্যাকশন হচ্ছিল, সেটা বন্ধ হয়ে যায়। ফলে অফিসের সবাই কেলভিনের দারুণ প্রশংসা করতে থাকে। এতক্ষণ যাবৎ সকলে মিলে যে অ্যাটাক থামাতে পারছিল না, কেলভিন অতি অল্প সময়ে সেটা করে দেখিয়েছে। ফ্রাঙ্কি এতে প্রচণ্ড রেগে গিয়ে কেলভিনকে কথা শোনাতে থাকে। যেহেতু সে ডাইরেক্ট তো বলতে পারবে না যে কেলভিন কেন অ্যাটাক বন্ধ করেছে, তাই সে পারমিট না নিয়ে সেই ফায়ারওয়েল ইনস্টল করাকে ইস্যু করে ফ্রাঙ্ক কেলভিনকে দোষারোপ করতে থাকে। এমন সময় জানা যায় কেলভিন যতক্ষণে সাইবার অ্যাটাক বন্ধ করতে পেরেছে, ততক্ষণে ব্যাংক থেকে অনেক বড় অ্যামাউন্টের ডলার ট্রান্সফার হয়ে গেছে। আর এই সকল ডলার ফ্রাঙ্কি টম নামের সেই হ্যাকারের দ্বারা হাতিয়ে নিয়েছে। আর ফ্রাঙ্কি যত ডলার বের করতে চাইছিল, তার থেকে অনেক বেশি চলে এসেছে। একই সাথে সে টমের সাহায্যে ব্যাংকের সাইট থেকে সকল ট্রানজ্যাকশন হিস্ট্রিও ডিলিট করে দিয়েছে। অতএব এখন কোনোভাবেই জানা সম্ভব নয় যে ডলার ট্রান্সফার হয়ে কার অ্যাকাউন্টে ঢুকেছে। এখানে আমরা জানতে পারি যে মেংসেং ব্যাংকের সাইবার অ্যাটাকে শুধু ফ্রাঙ্ক নয়, তার সাথে আরও লোক জড়িত আছে। তার মধ্যে অন্যতম হল স্কাই ম্যাজিক প্রো কোম্পানির ম্যানেজার চেন। মানে ব্যাপারটা বুঝছেন তো? যারা নিরাপত্তা দেওয়ার নাম করে স্কাই ম্যাজিক প্রো নামে যে প্রতিষ্ঠান খুলেছে, তারাই উল্টো গ্রাহকদের নিরাপত্তা লঙ্ঘন করে গ্রাহকদের সাথেই সিনেমিনি খেলছে। পরের সিনে চেন এবং ফ্রাঙ্কিকে একসাথে কথা বলতে দেখা যায়। দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে মতবিরোধ হচ্ছিল। ফ্রাঙ্কিকে ব্যাংক থেকে যে অ্যামাউন্টের ডলার বের করতে বলা হয়েছিল, সে তার থেকে $5 মিলিয়ন বেশি বের করেছে।
ফ্রাঙ্কি চেনকে বলে যে টাকা সবারই প্রয়োজন আছে, তাই সে নিজের জন্য কিছুটা বের করেছে। খুবই রাগান্বিতভাবে চেনকে এই কথা বলে সে রুম থেকে বের হয়ে যায়। এই পর্যায়ে আমরা পং নামের একজন লোককে দেখতে পাই, আর সে ছিল মানি লন্ডারিং মাফিয়াদের বস। এই পুরো পরিকল্পনার মাস্টারমাইন্ড হলো পং, আর চেন এবং ফ্রাঙ্কি সেই মাফিয়া পং এর হয়ে কাজ করে। সিন শিফট হলে দেখা যায় চেন এবার পং এর সাথে দেখা করতে এসেছে। পং চেনের কাছে অতিরিক্ত ডলার ট্রান্সফার করার কারণ জানতে চাইলে চেন কোনো সঠিক উত্তর দিতে পারে না। তখন পং এর লোক চেনের ভাই ওয়াইকে নিয়ে আসে। ওরা মূলত ওয়াইকে আটক করেছে চেনের মুখ থেকে সত্যি কথা বের করার জন্য। ওয়াইকে পং মেরে ফেলার আদেশ দিতেই চেন গড়গড় করে সব বলে দেয়। সে জানায় ফ্রাঙ্কি পরিকল্পনা মাফিক কাজ না করে অতিরিক্ত ডলার ট্রান্সফার করেছে, যা সে চেনকেও জানায়নি। পং এবার চেনকে দিয়ে ফ্রাঙ্কিকে ফোন করে ফ্রাঙ্কির পুরো পরিবারকে ইনভাইট করায়। ফ্রাঙ্কিও তেমন কিছুই বুঝতে পারে না যে আসলে কি জন্য হঠাৎ চেন তাকে ইনভাইট করেছে। এত সব না ভেবে সে তার পরিবার নিয়ে চেনের বাসার দিকে রওনা হলে পং তার হ্যাকার দিয়ে ফ্রাঙ্কির গাড়ি কন্ট্রোল করতে শুরু করে। তারা হ্যাকিং করে প্রথমে গাড়িটির দরজা লক করে দেয় এবং গাড়িটির স্পিড প্রতি ঘন্টায় 150 কিলোমিটার করে দেয়। আর অতিরিক্ত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ফ্রাঙ্কির বাচ্চা তৎক্ষণাৎ মারা গেলেও ফ্রাঙ্কি এবং তার স্ত্রী বেঁচে ছিল। কিন্তু পং আবার হ্যাকিংয়ের মাধ্যমে গাড়িটি ব্লাস্ট করে দিলে ফ্রাঙ্কি সপরিবারে সেখানে মারা যায়। পং এর লোকেরা গাড়ি পুড়ে যাওয়ার ঘটনাটা ভিডিও করে পং এর কাছে পাঠিয়ে দেয়। পং এবার চেনকে হুমকি দিয়ে বলে যে সে যদি মাত্র 10 মিনিটে ফ্রাঙ্কির এমন খারাপ অবস্থা করতে পারে, তাহলে চেনের সাথে এর থেকেও খারাপ কিছু করতে সে দ্বিতীয়বার ভাববে না। চেন বুঝতে পারে যে সে খুবই হিংস্র এবং ভুল লোকের সাথে জড়িয়ে গেছে, কিন্তু সে এমনভাবে ফেঁসে গেছে যে পং এর কথা শোনা ছাড়া তার কাছে আর অন্য কোনো উপায় নেই। পরের সিনে আমরা দেখতে পাই ফ্রাঙ্কি যে পোস্টে চাকুরি করত সেই পোস্টে চেন এবার কেলভিনকে প্রমোশন করিয়ে দেয়, সাথে কোম্পানির পক্ষ থেকে একটা বাড়িও গিফট করে। এতে কেলভিন তার কাজে আরও মনোযোগী হয়ে ওঠে। এখানে জ্যাকব আর কেলভিন একসাথে কাজ করছিল। তখন কেলভিন বলতে থাকে যে 3 বছর গ্যাপ থাকার কারণে তার মেয়ের অ্যাডমিশন রিকোয়েস্ট স্কুলের প্রিন্সিপাল অ্যাকসেপ্ট করছে না, আর অ্যাডমিশনের বিনিময়ে প্রিন্সিপাল $5 মিলিয়ন দাবি করছে, যা পরিশোধ করা কেলভিনের পক্ষে অসম্ভব। আর এজন্যই এবার কেলভিন তার মেয়ের স্কুলের সার্ভার হ্যাক করে অ্যাডমিশন অ্যাকসেপ্ট করার কাজে লেগে পড়ে। কিন্তু অর্ধেক কাজ শেষ হতে তার মনে হতে থাকে যে সে অন্যায় কাজ করছে, আর অন্যায়ভাবে তার মেয়েকে অ্যাডমিশনের ব্যবস্থা করে দিতে পারলেও পরিশেষে এটার ফল কখনো ভালো হবে না। তাই কেলভিন আর এই কাজটা করে না। আচ্ছা, এই ফাঁকে 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটি অনেক বিশ্বস্ত এবং অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনাটা অনেক বেশি। বর্তমানে ইন্টারন্যাশনাল মাস্টার লিগ চলছে। সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি দুর্দান্ত সুযোগ। এখানে আপনি সমস্ত ম্যাচের লাইভ স্ট্রিম এবং ফলাফল দেখতে পারবেন। আপনি স্কোর টার্গেট করে বাজি ধরতে পারেন। এছাড়াও BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ তো রয়েছেই। এছাড়াও এখানে অনেক ক্র্যাশ গেম সহ জনপ্রিয় আরও অসংখ্য গেম রয়েছে। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড এমফিকশন ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা সহজেই তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এখন রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড এমফিকশন ব্যবহার করে বোনাস নিন। যে কোনো সাইটে অর্থ ইনভেস্ট করার আগে ওই সাইট সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তবে ইনভেস্ট করবেন, কারণ অর্থ ইনভেস্ট ঝুঁকিপূর্ণ হতে পারে। তো চলুন গল্পে ফেরা যাক। বেশ কিছুদিন পরের ঘটনা। কেলভিন লক্ষ্য করে যে তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন নামের অন্য সব অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়ে আসছে। শুধু তাই নয়, স্কুলে তার মেয়ের অ্যাডমিশনও অ্যাকসেপ্ট হয়ে গেছে, কারণ কেউ একজন অ্যাডমিশনের $5 মিলিয়ন পরিশোধ করে দিয়েছে। কিন্তু এত কিছু হঠাৎ কেন হচ্ছে এটা সে কিছুতেই বুঝতে পারছে না। আর এই উত্তর পেতে কেলভিনকে অবশ্য বেশি অপেক্ষা করতে হয়নি। চেন তাকে ডেকে নিয়ে এই সব ঘটনার রহস্য উন্মোচন করে দেয়, কারণ চেনই কেলভিনের সব সমস্যার সমাধান করে দিচ্ছিল। আসলে ব্যাপারটা হলো, এতদিন চেনের সাথে ফ্রাঙ্কিও যেমন কাজ করত, একইভাবে কেলভিনও তার সাথে কাজ করুক, চেন এটাই চায়। চেন এখানে স্বীকার করে নেয় যে মেংসেং ব্যাংকে সাইবার অ্যাটাক সেই করিয়েছিল। শুধু তাই নয়, এতদিন ধরে কেলভিনের অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার হয়ে আসছিল এবং স্কুলের মেয়ের অ্যাডমিশনের টাকা পরিশোধ সবটাই চেন করে দিয়েছে। সে কেলভিনকে অফার করে যে যদি সে চেনের হয়ে কাজ করে তাহলে বর্তমানের চেয়ে আর কয়েক গুণ বেশি টাকা কেলভিনের অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু কেলভিন তার কাজের প্রতি এতটাই সৎ ও নিষ্ঠাবান ছিল যে সে চেনের অফার রিজেক্ট করে দেয়। পাশাপাশি চেনের এইসব ঘটনা পুলিশকে জানিয়ে দেওয়ারও হুমকি দেয়। এখানে আমরা চেনের মাধ্যমে কেলভিনের অতীত সম্পর্কে কিছু তথ্য জানতে পারি। অতীত জীবনে টাকার অভাবে কেলভিন অনেক বাজে পথে চলে গিয়েছিল, যেই কারণে তাকে জেলও খাটতে হয়েছিল। তবে এখন কেলভিন পুরোপুরি অন্য মানুষ। অন্যায় থেকে সে অনেক দূরে থাকার চেষ্টা করে। এতক্ষণ যাবৎ চেন আর কেলভিনের মধ্যে যে কথাবার্তা হচ্ছিল তার সবটা কেলভিন রেকর্ড করেছিল।
কিন্তু চেনের চালাকির কাছে কেলভিন ধরা পড়ে যায়। চেন সেই রেকর্ডিং ডিভাইসটা পানিতে ফেলে দিয়ে চলে যায়। সন্ধ্যায় কেলভিন যখন নিজের গাড়ি চালিয়ে বাড়ির দিকে ফিরছিল, তখন মাঝ রাস্তা থেকে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে যায়। মূলত ব্যাংকের সার্ভার হ্যাকিংয়ের বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কেলভিনের উপর সন্দেহ হওয়ার কারণ হলো বেশ কয়েকদিন ধরে তার অ্যাকাউন্টে টাকা আসছিল। হতেই পারে যে কেলভিন ও ফ্রাঙ্কির সাথে মিলে সেই সাইবার অ্যাটাক করেছিল, অথবা হতেই পারে টাকার লোভে পড়ে কেলভিন ফ্রাঙ্কিকে সপরিবারে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে। মানে পুলিশ এমনই কিছু সন্দেহ করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কেলভিন তার উপর আনা সব অভিযোগ অস্বীকার করে। সে ভালো করেই বুঝতে পারছিল যে চেন তাকে ফাঁসাচ্ছে, কারণ সে চেনের প্রপোজ অ্যাকসেপ্ট করেনি। এছাড়া হঠাৎ করে কেলভিনের উপর পুলিশের এভাবে সন্দেহ করাটার মানে হয় না। কেলভিন পুলিশকে বলে যদি তাকে কিছুটা সময় দেওয়া হয় তাহলে সে ওই সাইবার অ্যাটাকের পেছনে কে কে আছে এই বিষয়ে সে সব প্রমাণ জোগাড় করে দেবে। প্রথমে পুলিশ অফিসার সোয়েং কেলভিনের কথা বিশ্বাস করে না, তবে এরপর কিছু একটা ভেবে সে কেলভিনকে প্রমাণ জোগাড় করে দেওয়ার শর্তে এবারের মতো ছেড়ে দেয়। পরের সিন আমরা দেখি কেলভিন কন্ট্রোল রুমে কাজ করছিল, হয়তো সে কিছু খুঁজছে। অপরদিকে চেন টমকে ফোন করে অন্য একটি ব্যাংকে সাইবার অ্যাটাক করার আদেশ দেয়, আর এবার ব্যাংক থেকে $2 মিলিয়ন ট্রান্সফার করতে হবে। চেনের কথা মতো টম কাজে লেগে পড়ে। কেলভিনও চেনের দিকে লক্ষ্য রাখছিল। সে বুঝতে পারছিল এবার হয়তো চেন অন্য আরেকটি কোনো ব্যাংকের দিকে টার্গেট করেছে, আর কেলভিন এই সন্দেহে পুলিশ অফিসার সোয়েংকে ফোন করে বিষয়টি জানিয়ে দেয় এবং এই সাইবার অ্যাটাক থামাতে সে কাজে লেগে পড়ে। দেখা যায় কেলভিন তার ফায়ারওয়াল এক্স অ্যাপটির আপডেট ভার্সন বানিয়ে রেখেছিল, তাই সে এবার তার অভিজ্ঞতা দিয়ে এইবারের সাইবার অ্যাটাকে ডলার ট্রান্সফার হওয়ার আগেই সেটি সে পুরোপুরি বন্ধ করে দিতে সক্ষম হয়। একই সাথে এই সাইবার অ্যাটাকটা কোথা থেকে হচ্ছিল এবং কার অ্যাকাউন্টে ডলারগুলো ট্রান্সফার হতো সেই সব ইনফরমেশনও সে পেয়ে যায়, যার কারণে কেলভিনের হাতে এবার চেনের বিরুদ্ধে বেশ কিছু শক্তিশালী প্রমাণ জোগাড় হয়ে গেছে। কেলভিন সেই প্রমাণগুলো নিয়ে দ্রুত পুলিশ স্টেশনে রওনা দেয়, কিন্তু মাঝ রাস্তা থেকে চেনের লোকেরা তাকে কিডন্যাপ করার চেষ্টা করে। তবে কেলভিন চেনের লোকদের মেরে নিজেও কিছু মার খেয়ে তাদের কবল থেকে নিজেকে বাঁচিয়ে কোনো রকমে সে থানায় পৌঁছে যায়। কেলভিন এবার পুলিশ অফিসারকে কিছু বলবে তার আগেই সেখানে কেলভিনের ওয়াইফ স্ট্যাসি চলে আসে। সে জানায় যে তাদের মেয়েকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গেছে। এমন মুহূর্তে অপর প্রান্ত থেকে কিডন্যাপার ফোন করে স্ট্যাসিকে বলে যে তারা যদি তাদের মেয়েকে সহি সালামতে ফেরত চায় তাহলে যেন কেলভিনের কাছে যে প্রমাণ আছে সেটা তাদেরকে ফেরত দিয়ে এবং প্রমাণগুলো আজীবন গোপন রাখার শর্তে তারা যেন তাদের মেয়েকে বাঁচিয়ে নিয়ে যায়। যার কারণে এবার উপায় না পেয়ে কেলভিন অফিসে এসে চেনকে ওই সকল প্রমাণগুলোর ডকুমেন্টস ফিরিয়ে দেয়। চেন তখন কেলভিনকে জানায় সে যেন তার ফায়ারওয়াল অ্যাপ আনইনস্টল করে চেনের ট্রানজ্যাকশনের ব্যবস্থা যেন পুনরায় ওপেন করে দেয়। উপায় না পেয়ে কেলভিনও বাধ্য হয়ে চেনের কথা মানতে রাজি হয়। আর চেন কেলভিনের মেয়েকে যেখানে আটকে রেখেছিল সেই জায়গার লোকেশন কেলভিন কৌশলে বের করে ফেলে। এই কাজটা কেলভিন করতে পেরেছে কারণ হলো তার মেয়ের হাতে যেই ঘড়িটা আছে সেটাই লোকেশন ট্র্যাকিং করার ফিচার ছিল। আর এবার সেই লোকেশন কেলভিন তার স্ত্রী স্ট্যাসির কাছে পাঠিয়ে দেয় যেন তার মেয়েকে সে উদ্ধার করে আনতে পারে। স্ট্যাসি লোকেশন মতো পৌঁছে চেনের লোকদের সাথে লড়াই করে তার মেয়েকে সেখান থেকে নিয়ে যখনই বের হবে ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ চলে আসে। তারা মেয়েটিকে হসপিটালে ভর্তি করে দেয়, কারণ কিডন্যাপ হওয়ার পর থেকে বাচ্চাটির শারীরিক কন্ডিশন খারাপ হতে শুরু করে। অন্যদিকে স্ট্যাসিকে নিয়ে গিয়ে পুলিশ থানায় বন্দি করে রাখে, কারণ পুলিশেরা আসলে জেনে গিয়েছিল যে কেলভিনের কাছে প্রমাণ ছিল যে কে ব্যাংকে সাইবার অ্যাটাক করিয়েছিল, আর প্রমাণ থাকার পরও সেটা পুলিশকে না দেওয়াটাই কেলভিনের অপরাধ ছিল। তো এরপর কেলভিন পুলিশ স্টেশনে এলে জানতে পারে তাকে নিখোঁজ অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সাথে স্টেসিকেও জেলে আটকে রাখা হয়েছে। এত সব জেনে সে অনেক কষ্ট পায়। আসলে চেনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেও সে কিছুই করতে পারেনি, উল্টো প্রমাণগুলো হারিয়ে সে নিজেই ফেঁসে গেছে। কিন্তু কেলভিন হাল ছাড়ে না, সে আবার চেনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে লেগে পড়ে। প্রথমে সে চেনের ফোন হ্যাক করার চেষ্টা করে। একই সাথে কেলভিন তার এক পুরনো বন্ধু মাইকের সাহায্য নেয় যেন দুজনে মিলে হলেও কাজটা সম্পূর্ণ করতে পারে। চেনের ফোনে কিছু সিক্রেট অ্যাপ আছে, এই অ্যাপগুলোতে কোনো প্রমাণ থাকতে পারে ভেবে কেলভিন অ্যাপগুলোতে লগ ইন করার চেষ্টা করে। আর সেই ফোনের অ্যাপগুলোতে ঢুকতে হলে আইডি পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু কেলভিনের কাছে সেগুলো নেই, তাই চেনের ফোনে যেই অ্যাপগুলো ইনস্টল করা ছিল সেই অ্যাপগুলোর সার্ভার হ্যাক করে সেখান থেকে চেনের আইডি পাসওয়ার্ড খোঁজার চেষ্টা করে। তখন কেলভিন এমন অনেক তথ্য জানতে পারে যে যা দেখে সে চমকে যায়। চেন নিজের নামে অনেক ধরনের অ্যাকাউন্ট খুলে রেখেছে, একই সাথে সে বিভিন্ন নামে অনেকগুলো পাসপোর্টও বানিয়ে রেখেছে। কেলভিন সবগুলো আইডিতে পাসওয়ার্ড দিয়ে ওপেন করার চেষ্টা করে, এতে অনেকটা সময় নষ্টও হয়। অবশেষে অনেক চেষ্টার পরে কেলভিন চেনের একটি অ্যাপে অ্যাক্সেস করে ফেলে। তবে এত চেষ্টা করেও লাভ হয় না, কারণ চেন অনেক আগেই তার ফোন থেকে রিস্কি সব ডেটা ডিলিট করে দিয়েছে। অর্থাৎ এমন কোনো ডেটা সে ফোনে রাখেনি যা ব্যবহার করে কেউ তাকে বিপদে ফেলতে পারে।
কেলভিন কিছু মেসেজ পায়, যেগুলো পড়ে সে বুঝতে পারে যে চেন আসলে পং নামের একজন মানি লন্ডারিং মাফিয়ার হয়ে কাজ করে, যার কারণে এবার কেলভিন পংকে খুঁজে বের করার চেষ্টা করে। তাই সে পংয়ের গাড়িটি সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ফেলে। কেলভিন দেখতে পায় পং সেই মুহূর্তে গল্ফ খেলছে। তখন চেন গিয়ে সেখানে উপস্থিত হয়। চেনের এখানে আসার মূল লক্ষ্য হলো পংকে খুন করা, কারণ সে পংয়ের হয়ে কাজ করলেও পং তাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হয়রানি করিয়েছে। সে পংয়ের এসব হয়রানি থেকে মুক্তি পেতে চায়, যা পংয়ের মৃত্যু ছাড়া সম্ভব নয়। তাছাড়া পং চেনের ভাই ওয়াইকেও মেরে ফেলেছে, আর এটা চেন কোনোভাবেই ভুলতে পারবে না। আর পংকে মেরে ফেলার জন্য চেনের এই সিদ্ধান্তটা কেলভিনের জন্য একটা লাকি টার্ম। আমরা দেখতে পাই চেন গাড়ির পিছনে লুকিয়ে থেকে পং এবং তার বডিগার্ডের উপর নজর রাখছিল। সুযোগ পেয়ে সে পং এবং তার বডিগার্ডকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনাটা ঘটছিল পংয়ের গাড়ির সামনে, যার ফলে সেই গাড়ির সিসিটিভি ক্যামেরায় সব ঘটনা রেকর্ড হচ্ছিল। একই সাথে কেলভিনও সেই ক্যামেরাটায় সব দেখছিল, কারণ কেলভিন তো এর আগেই সেই গাড়ির ক্যামেরা হ্যাক করে রেখেছে। এবার কেলভিনের কাছে চেনের বিরুদ্ধে জোরালো প্রমাণ আছে। একটু সময় নষ্ট না করে সে এই ভিডিও ফুটেজ এবং চেনের লাইভ লোকেশন পুলিশ অফিসার সোয়েংকে পাঠিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চেন সেখান থেকে বেরিয়ে পড়ে। সে বুঝতে পারছিল কেউ তার লোকেশন ট্র্যাক করেছে, তাই সে নিজের ফোন ফেলে দেয় যাতে তাকে আর কেউ ট্র্যাক করতে না পারে, যার ফলে কেলভিন এবার চেনের লাইভ লোকেশন হারিয়ে ফেলে। সে ভীষণ চিন্তায় পড়ে যে কিভাবে চেনকে ধরা যায়। হঠাৎ কেলভিনের মনে পড়ে যে সে চেনের রুমে একটা মেডিসিন দেখেছিল, যেই একই মেডিসিনটা কেলভিনও তার মেয়ের জন্য কিনে থাকে। অর্থাৎ কেলভিনের মেয়ে যেই রোগে আক্রান্ত ছিল, চেনও ঠিক একই রোগে আক্রান্ত, যার কারণে এবার কেলভিন ওই মেডিসিন কোম্পানির সার্ভার হ্যাক করে জানার চেষ্টা করে যে চেন ওই মেডিসিনটি কেনার পর সেটি কোন ঠিকানায় পার্সেল করে আনায়। কেলভিন সেখানে একটি পুরাতন বিল্ডিংয়ের ঠিকানা পায়। পরের সিনে দেখা যায় চেনও ওই বিল্ডিংয়ে গিয়ে পৌঁছে গেছে। সেখানে চেন তার ভাই ওয়াইকে রেখে ট্রিটমেন্ট করাচ্ছিল। মূলত পং ওয়াইকে মারতে পারেনি, তবে ওয়াইয়ের শারীরিক কন্ডিশন খুবই খারাপ। এরপর কেলভিন আবার চেনের লোকেশন পুলিশের কাছে পাঠিয়ে দেয় এবং সে নিজেও গিয়ে সেখানে পৌঁছায়। আর দুজনে সামনাসামনি হতেই লড়াই শুরু হয়ে যায়। চেন এবার রিভলভার বের করে কেলভিনকে গুলি করার চেষ্টা করতে থাকে, কিন্তু ধস্তাধস্তির কারণে সুবিধা করতে পারে না। এই পর্যায়ে ঘটে আরেক দুর্ঘটনা। কেলভিন আর চেনের মধ্যে লড়াইয়ের এক পর্যায়ে অসাবধানতাবশত রিভলভার থেকে একটি ফায়ার হয়, যেই গুলিটি গিয়ে লাগে ওয়াইয়ের গায়ে। এতে ওয়াই সেখানেই মারা যায়। ভাইয়ের মৃত্যু চেনকে উন্মাদ করে তোলে, যার কারণে এবার সে কেলভিনকে মেরে ফেলার আপ্রাণ চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় ওখানে পুলিশ অফিসার সোয়েং তার টিম নিয়ে চলে আসে, আর চেনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। আর সিনেমার একদম শেষ অংশে আমরা দেখতে পাই কেলভিন তার মেয়েকেও কোডিং করিয়ে প্রোগ্রামিং শেখাচ্ছে। কেলভিনের ইচ্ছা তার মেয়েও একদিন তার মতো একজন সৎ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হবে, আর সকল অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সেগুলোকে দমন করবে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।